আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আওয়ামী লীগকে কৌশলে দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান অনিবার্য, এমন মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনও উৎপেতে আছে জানিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনেও আহ্বান জানান সরকার প্রধান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন টানা 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের উদ্যোগ এবং দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিষয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবার ক্ষমতা গ্রহণের পর জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী রমজানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন সহজ করতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন। সারা দেশে 1 কোটি কার্ডধারী পরিবারের জন্য সুলভ মূল্যে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি এবং ছোলা এই 5টি পণ্য বিতরণ করেছে। ঈদ উপলক্ষে সারা দেশে 1,62,800 পরিবারের জন্য সরকার 1,06,28 মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দ দিয়েছে। এ সময় সরকার প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র এখনো চলমান জানিয়ে দেশবাসীকে সতর্ক হওয়ার তাগিদ দেন। ষড়যন্ত্রকারীরা এখনো ওত পেতে বসে আছে কিভাবে বাংলাদেশের অগ্রসরমান অভিযাত্রাকে স্তব্ধ করা যায়। 71-এর পরাজিত শক্তি ও 75-এর ঘাতক এবং তাদের দোসররা এখনো তৎপর রয়েছে পরাজয়ের বদলা নিতে। সুযোগ পেলেই তারা আঘাত আনবে। তাদের সামনে একমাত্র বাধা আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নিশ্চিহ্ন বা দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান অনিবার্য। কাজেই কান্ডারি হুঁশিয়ার। আওয়ামী লীগের কোনো প্রভু নেই, তাই কারো রক্তচক্ষু দেশের মানুষ মেনে নেবে না বলে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশের সকল গণতান্ত্রিক দল এবং সাধারণ মানুষ। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে দেশের যে উন্নয়ন হয় তা আওয়ামী লীগ প্রমাণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলাই হবে এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আতিকুর রহমানের রিপোর্ট। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 10 বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অবদানের জন্য কাজী আব্দুস সাত্তার, ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক ও আবু নঈম মোহাম্মদ নজিবুদ্দিন খান মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মোবারক আহমেদ খান, চিকিৎসা বিদ্যায় ডাক্তার হরিশঙ্কর দাস, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকুজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজ ও জনসেবায় অরণ্য চিরান, অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ বাকি ও SM আব্রাহাম লিঙ্কনের হাতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু দূরদর্শিতার কারণে মিত্রবাহিনী ভারতে ফিরে গেছে, যা বিশ্বের অনেক দেশে সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়াই তার সরকারের প্রধান লক্ষ্য। মিত্রবাহিনীও কিন্তু তার স্বদেশে প্রত্যাবর্তন করেছিল। পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত যারা মিত্রবাহিনী তারা কিন্তু সেই দেশেই ঘাঁটি গেড়ে বসে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মতো স্বাধীন চেতা তিনি এদেশের দায়িত্বভার নিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। 2041 সালের বাংলাদেশ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতা। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর নির্বাচনের নামে প্রহসন করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, এখনো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তবুও দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের অভ্যন্তরে কিছু অগ্নি সন্ত্রাস, খুন খারাপি অনেক কিছু করে থাকে। তাদের সম্মতি হোক, সেটাই আমরা চাই যে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে তার প্রমাণ আমরা করেছি। সেই 2009 সরকার গঠন করে এই পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে আজকে বাংলাদেশকে অন্তত বিশ্বে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি। শেখ হাসিনা জানান, নিত্যপণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি। আমাদের নেতা কর্মী থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান সকলকে আহ্বান করেছি যে ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে আপনারা বন্টন করেন। মানুষকে দেওয়াটাই বড় কথা। 1 কোটি পরিবারের জন্য TCB করতে কার্ড করে দিয়েছি। তার মাধ্যমে স্বল্প মূল্যে ভর্তুকি আমরা তাদেরকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে যাচ্ছি।
ফিলিস্তিনে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা। রাত পেরোলেই মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে এরই মধ্যে সৌধ চত্বরের সৌন্দর্য রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কার ও রং তুলির কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি ক্যামেরা সহ ওয়াচ টাওয়ার বসানোর কাজও শেষ হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া 3 বাহিনীর গার্ড অফ অনারের কসরতও সম্পন্ন করেছে নবম পদাতিক ডিভিশন। সাভার স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। একাত্তরে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে বাঙালি পায় লাল সবুজের পতাকা, নিজ দেশ আর বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। কাঙ্ক্ষিত স্বাধীনতার এ রক্তিম সূর্য দেশবাসীকে উপহার দিতে যেসব বীর শহীদরা প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন তাদের স্মৃতিতে নির্মিত হয়েছে সাভারের এ স্মৃতিসৌধ। দেশের জন্য বিজয় ছিনিয়ে আনা সেসব বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে এবারও স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত সাভারের স্মৃতিসৌধ। সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ধুয়ে মুছে পরিষ্কার সংস্কার করার সহ রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে গোটা এলাকা। লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা সকল কার্যক্রম সম্পন্ন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেষ হয়েছে 3 বাহিনীর গার্ড অফ অনারের কসরত। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসিটিভি স্থাপন ও ওয়াচ টাওয়ার বসানোর সহ সব কাজ শেষ করেছে ঢাকা জেলা পুলিশ। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের রাস্তায় রোড কেন্দ্রিক পুলিশ থাকবে, এছাড়া ভেন্যু কেন্দ্রিক আমাদের একটি বড় একটি টিম কাজ করবে। শেষ সময়ের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলেছি। এখন শেষ মুহূর্তের টুকিটাকি যদি কোনো সমস্যা থাকে সেগুলো দেখা হচ্ছে। ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে স্মৃতির এ সমাধিতে নামবে লাখো জনতার ঢল। নুসরাত জাহান সিনথি, RTV। সরকার ছদ্মবেশে গণতন্ত্রের কথা বলে জোর করে ক্ষমতা দখল করে জনগণের উপর একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে মুক্তিযুদ্ধের সমাবেশে তিনি এসব কথা বলেন। বিজয় নিশ্চিত করতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে গণ অভ্যুত্থান ঘটানোরও আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। সব মোবাইল রাখেন, ল্যাপটপ রাখেন, আজকে দেশ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। দেশের ডাকে, জনগণের ডাকে, আপনার মা বোনের ইজ্জত রক্ষার্থে রাজপথে নেমে আসেন। বৃদ্ধ বয়সে এইসব বীর মুক্তিযোদ্ধারা আবারও ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নাই। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছে। রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা কেন দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়? আজকে সেই বোধ নিয়ে রুখে দাঁড়ান। আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই সেই বিষয়গুলো তারা দেখবে, দেখেছে অতীতে। আর কোন দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলেও করেনি, ব্রিটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনো করবে না বন্ধুগণ। একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন ফখরুল। আমরা বিশ্বাস করি এই যে ভয়াবহ ফ্যাসিবাদী একটা রেজিম, একটা শাসক গোষ্ঠী,
যারা আজকে জোর করে কড়া কৌশল করে বিভিন্ন নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতেই হবে। সমস্ত জায়গা থেকে মানুষ উঠে আসবে, সেদিনই হবে আপনার সত্যিকার অর্থে সফল গণঅভ্যুত্থান, সফল বিস্ফোরণ, বিজয়। জনগণের মালিকানা প্রতিষ্ঠায় যে আশা ভরসা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদের কোনো শাসনতান্ত্রিক সাংবিধানিক অধিকার নেই। জাহিদ রহমান, RTV, ঢাকা। বিএনপির মুক্তিযুদ্ধ সমাবেশ ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তানি দালালে ভরে গেছে বাংলাদেশ। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে তাদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের গণহত্যা দিবসের আলোচনায় এইসব কথা বলেন সেতুমন্ত্রী। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 25শে মার্চ ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। এই সময় দলটির শীর্ষ নেতারা বলেন, ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের মানুষের সাথে তামাশা করছে বিএনপি। যারা গণহত্যা দিবস মানে না, তাদেরকে রাজনৈতিকভাবে বয়কট করে আমরা আমাদের গণহত্যা দিবস আন্তরিকভাবে আমরা আদায় করব। আমরা এই গণহত্যাকারীদের গণহত্যা দিবসের স্বীকৃতির মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা জাগ্রত করব। এরা আসলে মানুষের সাথে তামাশা করছে, দেশে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য, বাজার অস্থিতিশীল করার জন্য এই ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে। বিএনপির আন্দোলন, বিএনপির অভ্যুত্থান, বিএনপির 32 দফা ভুয়া, বিএনপি মুক্তিযোদ্ধার সমাবেশ, মুক্তিযোদ্ধার সমাবেশ ভুয়া, ডাবল ভুয়া। গণহত্যার স্বীকৃতি পেতে পাকিস্তানি দালালদের প্রতিহত করতে হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাকিস্তানের দালালে বাংলাদেশ ভরে গেছে। আমাদের আজকের শপথ, স্বীকৃতি পেতে হলে এই দালালদের প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আজ 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। দিবসটি স্মরণে রাত 11টা থেকে 11টা 1 মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে ব্ল্যাক আউটের সময় যানবাহন ও KPI-গুলো এর আওতার বাইরে থাকবে। পাকিস্তানি হানাদার বাহিনী 71-এর 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালায়। গণহত্যা দিবসে গেল বছরও ব্ল্যাক আউট পালন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে প্রতিবারের মতো এবারও 1 মিনিট প্রতীকী অন্ধকারে থাকবে দেশ। এই বিষয়ে আরও জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দর্শক, আমরা দীপ্ত চন্দ্রপালের কাছ থেকে বিস্তারিত শুনব। তবে 25শে মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারা দেশে রাত 11টায় 1 মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। RTVও সেই প্রতীকী ব্ল্যাক আউট পালন করছে।
দর্শক, 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট শেষ হলো। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। অবশেষে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সে সঙ্গে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের শর্তহীন মুক্তির আহ্বানও জানানো হয়েছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভোটাভুটিতে প্রথমবারের মতো এ সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়। তবে ভোটদানে বিরত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। অধিকৃত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় মানবিক পরিস্থিতি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। গেল 6 মাসের এই সংঘাতের অবসান ঘটাতে একের পর এক আন্তর্জাতিক আহ্বানের পর অবশেষে এই প্রস্তাব পাশ হল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় নিরাপত্তা পরিষদ গাজা সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাব অনুমোদন করেছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া এর মাধ্যমে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি বলেন, এই প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থতা হবে ক্ষমার অযোগ্য। আর ভোটাভুটির পর জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত আমর বেনজামা এই উদ্যোগকে ঐতিহাসিক উল্লেখ করে এতদিন ফিলিস্তিনি জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন। এছাড়া বেশি দেরি হওয়ার আগেই রক্তপাত বন্ধে ব্যবস্থা নেওয়া মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন বেনজামা। গেল অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের ফলে ৩২,০০০-এর বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার হত্যাযজ্ঞ বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা অগ্রাহ্য করে আসছে ইসরায়েল। পাশাপাশি হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে দেশটির যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নিরবচ্ছিন্ন সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের ফলে গাজার পরিস্থিতি নাজুক রূপ নিয়েছে। সীমান্ত দিয়ে ত্রাণ সহায়তা ঢুকতে না দেয়ায় উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এছাড়া লাখ লাখ ফিলিস্তিনি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। ইমরুল হাসান, RTV। ঈদকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর শপিং মলগুলোতে বইছে উৎসবের আমেজ। ঈদের কেনাকাটায় পুরুষের পছন্দের শার্ট প্যান্ট রয়েছে শীর্ষে। তাই ঈদ সামনে রেখে শার্টের পাশাপাশি ক্যাজুয়াল ও আরামদায়ক বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে ফ্যাশন হাউসগুলো। আর এই কেনাকাটায় একটু সাশ্রয় এনে দিতে বিকাশ দিচ্ছে আকর্ষণীয় সব ছাড়। বিস্তারিত জানাচ্ছেন তনজিনা তাসলিম। প্রতি বছরই উপলক্ষে কেনাকাটা করতে হাজব্যান্ড, আমার ফ্যামিলি, মেয়ে, সন্তান, দেবর সবাইকে নিয়ে কেনাকাটা করি। আজকে আমার ছোট ছেলের জন্য 2টা শার্ট নিয়েছি। খুব কালেকশন ভালো, ওনাদের কোয়ালিটি ভালো। আমার জন্য 2টা শার্ট নিয়েছি। আমি মূলত শার্ট যখন পরতাম ক্যাটসাই এবং মনসুন রেন থেকে বেশিরভাগ পরতাম। এটা আমার কাছে খুব কোয়ালিটিফুল মনে হয়। বাচ্চাদের জন্য কিছু শু কিনেছি আর নিজের জন্য শপিং করছি। এখানে কালেকশন আসলেই ভালো আর কি, এবং মানে আই ক্যান রেকমেন্ড এনিওয়ান টু কাম ইন হিয়ার এন্ড এনজয় শপিং ইন। আমাদের এখানে ফর্মাল শার্ট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই পাবে। এখন বিকাশে পেমেন্ট করলে যদি 1000 টাকা কেউ পেমেন্ট করে তাহলে 100 টাকা ক্যাশব্যাক পাবে ইনস্ট্যান্ট। এভাবে যদি 2000 টাকা করে তাহলে 100, 100, 200 পাবে। এটা হচ্ছে বিকাশের ক্যাম্পেইনটি একদিন। ঈদ মানেই নতুন পোশাক চাই, সেটি হোক শার্ট কিংবা পাঞ্জাবি। ঈদের এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও শেষ মুহূর্তের ভিড়ভাড়টা এড়াতে ইতিমধ্যেই পরিবার নিয়ে মার্কেট ছেড়ে নিচ্ছেন অনেকেই। তানজিনা তাসলিম, RTV, ঢাকা। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু বিকেল 3:30টায়। ঘরোয়া সুবিধা কাজে লাগিয়ে পয়েন্ট পাবার প্রত্যাশা বাংলাদেশের। আর স্বাগতিকদের সমীহ করলেও জয়ে আশাবাদী ফিলিস্তিন, জানাচ্ছেন অরণ্য গফুর। 3 ম্যাচ খেলে 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ। বিশ্বকাপে কোয়ালিফাই করতে কাগজে কলমে ক্ষীণ আশা বেঁচে রয়েছে বেঙ্গল টাইগারদের। তাতে উজ্জীবিত হয়েই লড়বেন জামাল সোহেলরা। শেষ ম্যাচে কুয়েতের মাটিতে
ফিলিস্তিনের কাছে 5 গোলে হারে বাংলাদেশ। আমরা অনেক ডিসকাস করছি আসলে মানে লাস্ট ম্যাচ কি হয়েছে না হয়েছে, আমরা অনেক নিজেরা আলাপ করছি, বাট we have to forget what happened in the last match, in the first match against Palestine. সব ফোকাস হবে কালকের ম্যাচের জন্য। বিপরীতে গ্রুপের 2-এ অবস্থান করছে ফিলিস্তিন। চলমান ইসরায়েলি আগ্রাসনে বেশ কয়েকজন খেলোয়াড়ের ঘরবাড়ি ধ্বংস ও কয়েকজনের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করতে প্রত্যয়ী টিম ফিলিস্তিন। ম্যাচটি সহজ হবে না, তবে আমরা 3 পয়েন্টের জন্য লড়ব। কোয়ালিফাই করা আমাদের লক্ষ্য। খেলার মাঠে প্রতিপক্ষ হলেও গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের ভালোবাসা অনুভব করে ফিলিস্তিনের খেলোয়াড়রা। অরণ্য গফুর, RTV, ঢাকা। এরই সাথে শেষ করছি রাতের সংবাদ। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।